শাপলা চত্বরে গণহত্যার বিচার, নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে হেফাজতের মহাসমাবেশ। 23 মে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক। প্রতিটি শহীদের তথ্য উদ্ঘাটন করতে হবে। হেফাজতে ইসলাম যে কোনো কর্মসূচি দিবে, সেই কর্মসূচি বাস্তবায়নে আমরা ইনশাআল্লাহ সোচ্চার থাকব। বিমানের নিয়মিত ফ্লাইটে সোমবার সিলেট হয়ে ঢাকায় আসবেন খালেদা জিয়া। বিএনপির গুলশান অফিসে যৌথ সভায় বসেছেন নেতারা। ধর্ম বা দলের ভিত্তিতে দেশকে বিভক্ত না করার আহ্বান জামায়াত আমিরের। সব দিক বিবেচনায় এপ্রিলের মধ্যে নির্বাচন দাবি। আলোচনা ছাড়া মানবিক করিডোরের সিদ্ধান্তে রাজনৈতিক মহলে উদ্বেগ। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কি ভূমিকা রাখবে বুঝতে চান রাজনীতিকরা। গাজীপুরের ঝুটগুদামের আগুন থেকে পুড়ল বেশ কিছু বসতবাড়ি। পানি স্বল্পতা ও বাতাসে হিমশিম খেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। কোনটা লাগছে বয়জারে বাতাসে আগুনটার একটা জোনা 1 মিনিটের ভিতরে সারাটা ছড়াই গেল। 20 লাখ টাকার মাল আছে গুডাউনটার ভিতরে, এটা সব পুড়ে গেছে। ফ্যাসিস্টের সাথে সম্পর্ক অস্বীকার করে ফারুক আহমেদ আঙুল তুললেন বিসিবির বাইরের পক্ষের দিকে। ক্রীড়াঙ্গনে যোগ্য ব্যক্তিদের বসানোর তাগিদ তামিমের। আমার ফ্যাসিস্টের সাথে কোনো সম্পর্ক নাই, ওই ফ্যাসিস্ট রেজিমের সাথে যদি সম্পর্ক থাকতো আমি কিন্তু আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতাম না। যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই রিকোয়েস্ট করব যে তাদেরকেই সিলেক্ট করা হোক। সামরিক উত্তেজনার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইসলামাবাদে। ফাইটার জেট নিয়ে মহড়া ভারতের। যুদ্ধের জন্য সীমান্তে বাংকার তৈরি করছে স্থানীয়রা। শুভেচ্ছা সন্ধ্যার বাংলাদেশের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। শাপলা চত্বরের গণহত্যার বিচার দ্রুত শেষ এবং নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করা না হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে 4 দফা দাবিতে আয়োজিত মহাসমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেন নেতারা। বলেন, ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে ইসলাম বিরোধী কোনো আইন বাংলাদেশে পাশ করতে দেয়া হবে না। মহাসমাবেশ থেকে আওয়ামী লীগের বিচার ও দলটি নিষিদ্ধের দাবি জানানো হয়। সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশ শুরুর কথা থাকলেও 8টার মধ্যেই হেফাজতের নেতাকর্মীতে পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। 2013 সালের 5 মের পর সংগঠনটির এটি বড় ধরনের শোডাউন। মহাসমাবেশে নেতারা বলেন, নারীদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করতেই নারী কমিশন কিছু অবাঞ্ছিত প্রস্তাব দিয়েছে। এর মাধ্যমে নারীদের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে বলে উল্লেখ করেন নেতারা। মুসলমানদের বিবাহ শাদী মুসলমানদের আইনে হবে, হিন্দু খ্রিস্টানদের বিবাহ শাদী তাদের আইনে হবে। সুতরাং অভিন্ন পারিবারিক আইন হতে পারে না। আপনি সংখ্যাগরিষ্ঠ মুসলমান মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান হয়ে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করবেন, আপনার সহযোগিতার হাত উঠায় নেব, আপনার বিরুদ্ধে কাফনের কাপড় নিয়ে মাঠে নামতে বাধ্য হবে। সমাবেশে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার প্রতিনিধিরা। জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তারা অভিযোগ করেন, কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। এর পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেন তারা। আপনাদের দায়িত্ব শুধুমাত্র সেই সংস্কারগুলি করা, যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ আমরা বন্ধ করতে পারবো। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে।
সমাবেশে নেতারা অভিযোগ করেন মিয়ানমারের সঙ্গে মানবিক করিডোরের নামে দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে সরকার। 12 দফা ঘোষণাপত্রেও এসবের উল্লেখ করে হেফাজতে ইসলাম। মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না। আমরা ভারতকে সাহায্য করেছি, যদি আটলান্টিকের উপর থেকে কেউ আগ্রাসন করতে আসে বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসায় একটা ক্যান্টনমেন্ট হবে। নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের কোরআন বিরোধী প্রতিবেদন অবিলম্বে বাতিল পূর্বক আলেম ওলামার পরামর্শক্রমে ধর্মপ্রাণ বৃহত্তর নারী সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে নতুন কমিশন গঠন করতে হবে। বক্তারা অভিযোগ করেন বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে শত শত মামলা প্রত্যাহার করলেও হেফাজতের নেতাকর্মীদের মামলাগুলো প্রত্যাহার করছে না। সমাবেশে সংগঠনের আমিরের লিখিত বক্তব্য পাঠ করা হয়। আমার শাপলা চত্বরের বেওয়ারিশ হিসেবে দফন হওয়া প্রতিটি লাশ, গুম হওয়া প্রতিটি শহীদের তথ্য উদ্ঘাটন করতে হবে, জাতির কাছে প্রকাশ করতে হবে। সরকারের কাছে দাবি জানাবো মামলাগুলোকে দ্রুত শেষ করে দিন। শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করুন। সমাবেশ শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের মহাসচিব। আগামী 23 মে 2024 বাদ জুমা 4 দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সম্মিলিত মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় 4 দফার মহাসমাবেশ। 4 দফা দাবিতে মূলত আজকের মহাসমাবেশ অনুষ্ঠিত হলেও সবচেয়ে বেশি আলোচনা এসেছে নারী কমিশনের সংস্কার প্রস্তাব এবং কমিশন বাতিল বিষয়ে। হেফাজত নেতারা বলছেন তাদের যে দাবি কমিশনের বাতিলের বিষয়ে সেটি যদি মানা না হয় তাহলে ভবিষ্যতে আবারও আরেকটি শাপলা চত্বরের পুনরাবৃত্তি ঘটবে এবং সেটার জন্য দায়ী থাকবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। দেশ এখনো মুক্ত হয়নি, ঝুলন্ত অবস্থায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফেজ উদ্দিন আহমদ। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন বর্তমান সরকার নির্বাচন চায় না, তারা গণতন্ত্র বিকশিত হওয়ার সুযোগ দেবে না। উপদেষ্টাদের কথায় তা পরিষ্কার। শহীদদের রক্তের প্রতি সম্মান জানিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান হাফেজ উদ্দিন আহমদ। বলেছেন দেশ নিয়ে একদল লোক ছিনিমিনি খেলছে, মানবিক করিডোর নিয়ে জনগণ উৎকণ্ঠিত। জনগণের সম্মতি ছাড়া বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে পড়ছে কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। একটি রাষ্ট্রকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে। এখন তো আরেক বিপদ সামনে উপস্থিত হয়েছে, মানবিক করিডোর। আমরা কি জনগণের সম্মতি ব্যতি রেখে যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? দেশের মানুষ আজকে অনেক উৎকণ্ঠিত, আমরাও উৎকণ্ঠিত। লন্ডনের চিকিৎসা শেষে সোমবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিন সকাল 10টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা। খালেদা জিয়ার দেশে ফেরাকে সামনে রেখে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে খালেদা জিয়ার গুলশানের বাসভবন সহ আশপাশে। সব মিলিয়ে 3 স্তরের নিরাপত্তা থাকছে। এছাড়াও সোমবার বিমানবন্দর থেকে খালেদা জিয়ার বাসভবন পর্যন্ত বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঠিক একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ধানমন্ডিতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের নিরাপত্তার বিষয়ে পুলিশকে চিঠিও দিয়েছে বিএনপি। এবং লন্ডন থেকে চিকিৎসা শেষে 4 মাস পরে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে সকাল 9টায় প্রথমে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন, এরপর একই ফ্লাইটে তিনি ঢাকায় ফিরবেন। বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে যৌথ সভা শেষ হয়েছে রাজধানী গুলশানে। এরপরে ব্রিফ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি তার ব্রিফিংয়ে যাচ্ছে। চিকিৎসা নিয়েছেন এবং সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বাসায় গিয়ে চিকিৎসা আবার কন্টিনিউ করেছেন। সেটা হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তার পুত্রের বাসায়। এবং প্রতিদিন তার অবস্থার উন্নতি হয়েছে। একদিকে আপনার একটা ভালো পরিবেশ, বিশেষ করে পারিবারিক পরিবেশে, এবং একই সঙ্গে
পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে, তার কিছুটা উন্নত চিকিৎসার মধ্য দিয়ে তিনি আল্লাহর অশেষ রহমতে আগের চাইতে অনেক সুস্থ বোধ করছেন। সেই কারণেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এখন দেশে ফিরে আসবেন। আপনারা সবাই জানেন যে এই এশিয়ার উপমহাদেশের ও এশিয়া মহাদেশের নারী নেত্রীদের মধ্যে গণতন্ত্রের জন্য যে দু একজন সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন এবং সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, কারা নির্যাতিত হয়েছেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের মধ্যে অন্যতম। এবং তিনি কখনোই অন্যায়ের কাছে, বিশেষ করে ফ্যাসিবাদের কাছে মাথা নত করেননি। ইতিপূর্বে আপনারা জানেন 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি তার স্বামী এবং আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তখন একজন মেজর ছিলেন, তিনি যখন বিদ্রোহ করে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন, তখন তার দুই শিশুপুত্রের হাত ধরে তিনি ঢাকায় চলে এসেছিলেন এবং ঢাকায় এসেই তিনি পাক সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন এবং দীর্ঘ 9 মাসই 16 ডিসেম্বর পর্যন্ত কিন্তু তিনি পাক সেনানিবাসে বন্দী ছিলেন। এই মহিয়সী অকুতভয় নেত্রী, যিনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব প্রশ্নে কোনোদিন আপোষ করেননি, যিনি গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি, সেই নেত্রী ফ্যাসিস্ট হাসিনা সরকারের মিথ্যা মামলায় তাকে কারাগারে পাঠিয়ে তাকে নির্যাতন করে তাকে অত্যন্ত অসুস্থ করে ফেলা হয়। আপনারা জানেন যে তার যে অসুখ হয়, সেই অসুখে আমরা এখানে স্থানীয়ভাবে তার চিকিৎসকরা চিকিৎসা করেন এবং বাইরে থেকেও আপনারা জানেন আমেরিকার জন হপকিন্স হসপিটাল থেকে চিকিৎসকরা এসেছিলেন এবং তার চিকিৎসা তারা এখানেও করেছেন। পরবর্তীকালে এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে, তার মুক্তির পরে তিনি যুক্তরাজ্যে গিয়ে তার চিকিৎসা, উন্নত চিকিৎসা তার হয়েছে, তিনি সেখান থেকে ফিরে আসছেন। আমি এই কথাটার জন্য জোর দিয়ে বলতে চাই যে এই মহাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো এইরকম ত্যাগ স্বীকার করা গণতন্ত্রের জন্য এইরকম নারী নেত্রী আমরা অবশ্যই খুব একটা চোখে আমাদের পড়ে না। তিনি আমাদের কাছে অত্যন্ত প্রিয় শুধু নন, তিনি আমাদের একজন অত্যন্ত বড় সম্পদ। এই দেশের মানুষের কাছে তাদের অধিকার আদায়ের লড়াইয়ে, গণতন্ত্রকে প্রতিষ্ঠার ক্ষেত্রে, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার ক্ষেত্রে তিনি হচ্ছেন আমাদের সেই আলোকবর্তিকা, যাকে সামনে রেখে আমরা লড়াই সংগ্রাম করি সবসময়। এবং এর মধ্যে দেখেন তার যে দূরদৃষ্টি, জনগণের প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসার নজির তিনি দিয়েছেন। যে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যখন আমরা একটা সভা করেছিলাম আমাদের পার্টি অফিসের সামনে, সেখানে তিনি হাসপাতাল থেকে মাত্র 2 মিনিটের একটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যে তার যে বক্তব্য, তার স্টেটসম্যান সুলভ যে নেতৃত্ব সেখানে চলে আসে এবং জনগণের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসার প্রকাশ পায়। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের কিছু সুপারিশ মোটেও সমর্থনযোগ্য নয়। কোরআনের বিপক্ষে যে এমন কোনো সুপারিশ জনগণ মানবে না। আর নির্বাচন ইস্যুতে তিনি বলেছেন, সংস্কার কার্যক্রম আন্তরিকভাবে করা হলে সরকার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব। সম্মেলনে জামায়াতের আমির জাতিকে দল ও ধর্মের ভিত্তিতে বিভক্ত না করার আহ্বান জানান। রাজধানীর মগবাজারে 2 দিনব্যাপী জামাতের জেলা ও মহানগরী আমির সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। ওই কমিটি বাতিল করতে হবে, কমিটি শেষ তো রিপোর্টও শেষ। বক্তব্যে নারী বিষয়ক সংস্কার কমিশনের কিছু সুপারিশের বিষয়ে সম্পূর্ণ দ্বিমত পোষণ করেন জামাত আমির। আমরা বিস্মিত হয়েছি, আমাদের বিদ্যমান কালচার, তাহজিব, তামাদ্দুন এর সম্পূর্ণ বিপক্ষে গিয়ে তারা কিছু
সুপারিশমালা এনেছেন, এগুলা বিবেচনা করার তো প্রশ্নই ওঠে না। তাদের কিছু কিছু সুপারিশ আল্লাহর বিধানের বিপক্ষে দাঁড়িয়ে তারা পেশ করেছে, কিন্তু কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে কোনো সুপারিশ দিবেন আর বাংলাদেশের মানুষ মেনে নেবে তা কখনো। ডাক্তার শফিকুর রহমান নির্বাচন ইস্যুতে এ সময় বলেন, সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় গোটা জাতি, তাই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই সেটা করা উচিত। যদি অংশীজনেরা সবাই সেরকম সহযোগিতা করে, আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। এর জন্য দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস রোজা শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। জামাত আমির বলেন, প্রায় 16 বছরের হত্যা, গুম, লুটপাট ও দুর্নীতির দৃষ্টান্তমূলক বিচার না হলে পুরনো সংস্কৃতিই থেকে যাবে। আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু এই তথ্যে বিশ্বাসী না। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। আলাপ আলোচনা ও ঐকমত্য ছাড়া তাড়াহুড়া করে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্তে উদ্বিগ্ন রাজনৈতিক দলগুলো। নেতারা বলছেন, রাখাইনের বাস্তব পরিস্থিতি জেনে বুঝে করিডোরের বহুমাত্রিক ঝুঁকি বিশ্লেষণ করেই এমন সিদ্ধান্ত নেওয়া জরুরি। জনগণের ম্যান্ডেট ছাড়া সরকারকে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে দেয়া হবে না বলেও জানান জামায়াত সহ বিভিন্ন দলের নেতারা। নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। রাজনীতির মাঠে কত ইস্যু, প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন দাবি। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তার রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আছে সরকারের বিরোধিতা, মাঠে সক্রিয় ডান বাম সব পক্ষই। ওই কমিটি বাতিল করতে হবে। কমিটি শেষ তো রিপোর্টও শেষ। এর মধ্যেই রাখাইনে জাতিসংঘের ত্রাণ পাঠাতে দেশের ভূমি ব্যবহারে সম্মত সরকার। বলা হচ্ছে এটা মানবিক প্যাসেজ বা করিডোর। যুদ্ধপ্রবণ মিয়ানমারের সাথে এমন উদ্যোগে নানা প্রশ্ন, ভয়, আতঙ্ক। কারণ রাখাইন কেবল আরাকান আর্মি নিয়ন্ত্রিত মিয়ানমারের রাজ্যই নয়, চীন, ভারত, রাশিয়া সহ পরাশক্তিদের কৌশলগত স্বার্থ আছে সেখানে। সাথে বিষয়টি নিয়ে সরকারের কর্তা ব্যক্তিদের কথাবার্তায়ও তৈরি হয়েছে নানা প্রশ্ন। এই উপকার করতে গিয়ে অন্য দেশের বা অন্য কারো ক্ষতি করা, তাদের স্বার্থ প্রতিকূলে কাজ করা, এটা করতে দেওয়া ঠিক হবে না। দেশের জনগণও মানবে না এটা। দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে, বিশেষ করে যেসব রাজনৈতিক দল, সকলের মত নিয়ে একটা ঝুঁকিপূর্ণ এই প্রস্তাবটাকে সমাধান করা উচিত। আলোচিত এই করিডোরের ধরন, নিরাপত্তা কারা দেবে, এটি নিয়ে চীন, ভারত সহ এই অঞ্চলের দেশগুলোর মনোভাব অনেক কিছুই স্পষ্ট নয় এখনো। সিদ্ধান্ত নেয়ার আগে তা নিয়ে জনগণের মনোভাব বোঝা আবশ্যক ছিল বলেও মনে করেন নেতারা। এটা আলটিমেটলি একটা সামরিক করিডোরে পর্যবেসিত হয় কিনা, যেহেতু এখানে পরাশক্তিগুলো যুক্ত আছে, পার্শ্ববর্তী অনেকগুলো দেশের তাদেরও বহুমাত্রিক তৎপরতা আছে। ফলে আমরা আকস্মিকভাবে কোনো আলাপ আলোচনা ছাড়া, কোনো বোঝাপড়া ছাড়া, সুতরাং এ ধরনের কোনো তৎপরতা যাবার কোনো সুযোগ নেই। আমাদের এখানে কে কার সাথে কথা বলল, তাহলে তারা নীতিগত সিদ্ধান্ত নিল কিভাবে, এবং কেন এত জলদি করে, তাও অন্তর্বর্তী সরকার কারোর সাথে আলোচনা না করে করলো, এটা একটা উদ্বেগের বিষয়। এই করিডোর দেয়া হলে সেটি রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে ভূমিকা রাখতে পারে কিনা সেটিও সাথে আলোচনা না করে করলো, এটা একটা উদ্বেগের বিষয়। এই করিডোর দেয়া হলে সেটি রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে ভূমিকা রাখতে পারে কিনা সেটিও বুঝতে চান নেতারা। বিদ্যমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বাস্তব পরিস্থিতিটা কি, সেইটা আসলে রাজনৈতিক দলগুলো জানা থাকা দরকার। সরকার যে সিদ্ধান্তই গ্রহণ করুক, সেই সিদ্ধান্ত যখন সকলের সাথে আলোচনা করে নেবে, তখন জনগণ তাদের সরকারের সিদ্ধান্তের সাথে থাকবে। হিউম্যানিটেরিয়ান করিডোরের মাধ্যমে এখানে একটা প্যাসেজ তৈরি করে, এখান থেকে তাদের একটা সেফ জোন করে সেখানে রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশন করা, প্রত্যাবাসন করা, আমরা সম্মত জানাবো। কিন্তু এই প্রসেসটা হতে হবে এখানকার স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে। নানা উদ্যোগ নিলেও বাংলাদেশে থাকা 15 লাখের বেশি রোহিঙ্গার কাউকেই ফেরত পাঠানো যায়নি গেল 8 বছরে। বরং এখনো প্রায় প্রতিদিনই শত শত রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে আসছে বাংলাদেশে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। কিছু করতে পারে না, এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না।
আবারও আমন্ত্রণ, সন্ধ্যার বাংলাদেশ দেখছেন। কমিশন কারো প্রতিপক্ষ নয়, মূল লক্ষ্য জাতীয় সনদ তৈরি যে গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে সাহায্য করবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সকালে সংসদের এলটি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করে 12 দলীয় জোট। সূচনা বক্তব্যে আলী রিয়াজ বলেছেন, রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকবে, জাতীয় স্বার্থে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে যেমন কথা বলবে তেমনি ছাড় দেওয়ার মানসিকতাও থাকতে হবে এবং নানা বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও রাষ্ট্র গড়ার ক্ষেত্রে ঐকমত্য সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই বৈঠক শেষে ব্রিফিংয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ফরদুজ্জামান ফরহাদ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের 166 প্রস্তাবের মধ্যে 112টিতে তারা একমত, 28টিতে আংশিক আর 26টিতে ভিন্ন মত জানিয়েছে। আরও বলেন, সবার আগে জাতীয় নির্বাচন হতে হবে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাসের পরিবর্তে 4 মাস করার দাবি জানান। এদিকে বিকেলে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাথেও বৈঠক করেন জাতীয় ঐকমত্য কমিশন। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের প্রধান সমন্বয়ক মাসুদ রানা বলেছেন, কমিশনের প্রস্তাবনায় রাজনৈতিক দলগুলো একমত হলে অন্যান্য বিষয়ে একমত হওয়া সহজ। একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সকলে এখানে সমবেত হয়েছি, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সেই চেষ্টায় আপনারা গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী হিসেবে ভূমিকা রেখেছেন। আমরা আশা করি যে সেই ভূমিকা আপনাদের অব্যাহত থাকবে। যে সমস্ত বিচারপতি দুর্নীতিপরায়ণ সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল মাধ্যমে বাদ দিতে হবে। প্রধানমন্ত্রীর ব্যাপারে বারবার 2 বার প্রধানমন্ত্রী একসাথে হতে পারবে, এক টার্ম অফ করে আবারও প্রধানমন্ত্রী হওয়া যাবে। মনোনয়নের জন্য অন্তত 3 বছর রাজনীতির সাথে যুক্ত থাকতে হবে ব্যবসায়ীদের। নির্বাচন কমিশনের এমন আইন প্রণয়ন করা উচিত। সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় কথা বলেছেন শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন। বলেছেন, ব্যবসায়ীদের রাজনৈতিক প্রভাব খাটানো বন্ধ করা না গেলে পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। শ্রমিক অধিকার সুরক্ষায় শ্রমিক মালিক সম্পর্ক প্রতিপাদ্যে এফডিসিতে ছিল ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। অংশ নেয় ডেফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং তেজগাঁও কলেজ। নির্ধারিত বিষয়ের পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন বিতার্কিকরা। মালিক পক্ষকে আইন পালন এবং জবাবদিহিতার মধ্যে যখন আপনি আনবেন তখন তার শ্রমিক অধিকারটি নিশ্চিত হবে। সরকারের সীমাবদ্ধতা কোন জায়গায় ছিল, মালিক কোন জায়গায় ফেল করছেন কিংবা সংগঠন কোন জায়গায় ফেল করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম উপদেষ্টা। বলেন, ব্যবসায়ীদের রাজনৈতিক প্রভাব খাটানো বন্ধ না করা গেলে পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। যে কোনো পার্টির সাথে মিনিমাম 3 বছর তিনি অ্যাক্টিভ না থাকলে তাকে নমিনেশন দেওয়া হবে না, প্রাইমারি সদস্য হতে হবে তাকে। আনফর্চুনেটলি কিছুদিন ছিল, তারপর এটা উঠিয়ে দেওয়া হয়েছে। কিছুদিন ছিল, প্রথমে আপনি আরপি খুঁজে দেখবেন ছিল, যখনই অসুবিধা হয়েছে যে না এই লোকটা আনা যাচ্ছে না, তখন এটা উঠিয়ে দেওয়া হয়েছে। তার অভিমত, রানা প্লাজার ঘটনায় দোষীদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার ব্যবস্থা না নিয়ে নাটক সাজিয়েছিল। একটা লোক যদি 17 দিন একটা স্তূপের মধ্যে পড়ে থাকে, তিনি এত ফ্রেশ কাপড় চোপড়, চেহারা মনে হলো যেন মানে বিউটি পার্লার থেকে আসছে, হ্যাঁ, হাসি খুশি। মাই গড, আমি অনেক গল্প পড়েছি রেস্কিউ। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, নানা ধরনের সভা ও সেমিনার হলেও শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন হয় না। এক্ষেত্রে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। তাদের নেতৃত্বের পরিবর্তন হলেও কিন্তু সেই মালিকদের দাবি দেওয়া কিন্তু একই রয়ে গেছে, কিন্তু আমার শ্রমিক ভাইদের সেই দাবি দেওয়া আদায় কিন্তু তারা একসাথে সংগঠিত হতে পারে না। তা আমি মনে করি শ্রমিকদের দাবি দেওয়া আদায়ের জন্য সরকারকে এবং মালিককেই কিন্তু প্রথমে এগিয়ে আসতে হবে। যুক্তিতর্ক শেষে বিচারকদের রায়ে ছায়া বিতর্কে তেজগাঁ কলেজকে বিজয়ী ঘোষণা করা হয়। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরের কোনাবাড়িতে ঝুট গুদামে লাগা আগুন প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। জানায়, তুলা থেকে ঝুট তৈরির সময় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, আগুনে ক্ষতি হয়েছে আশপাশের ঝুট গুদাম, বসতবাড়ি সহ একটি কারখানা। পানির স্বল্পতা আর বাতাসের গতির কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয়েছে। গাজীপুর কোনাবাড়ি দেউলিয়াবাড়ি এলাকা। এভাবে প্রায় 2.5 ঘন্টার মতো আগুনে পড়ে ঝুটের গুদাম। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা 11:15টায় তুলা থেকে ঝুট তৈরি করার একটি গোডাউনে আগুন দেখতে পান তারা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশে, আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।
ওই জায়গার যে ওয়ালের টিন ছিল ওই জায়গা থেকে আগুনটা আমাদের ময়লার প্রথম অবস্থায় পড়ে গেছে আগুন। প্রথম অবস্থায় ময়লাটা ওই জায়গায় পড়ে আগুনটা ছড়াই গেছে। বাতাসে আগুনটার একটা জনা 1 মিনিটের ভিতরে সারাটা ছড়াই গেল। স্থানীয়রা জানায় অগ্নিকাণ্ডের পাশেই বেশ কিছু ঝুট, তুলার গুদাম ও বসতবাড়ির অবস্থান। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব প্রতিষ্ঠান আর স্থাপনাও। তুলা থেকে এখানে সুতা হয়, এই সুতাটা থেকে আপনার যে তুলাটা, এই তুলার ডাসটা ওইখান থেকে মানে আগুনটা ধরে আপনার ইলেকট্রিসিটি থেকে। তুলা বাঙ্গাইবার গেলে একটু লোহায় গসা খেলে আগুন ধরে। মনে করেন আমরা আরো 20-25 দিন নিবাইছি, নিবানির পরে আরে কইছি যে আপনি একটু ফায়ার সার্ভিস সিস্টেম একটু পানির ব্যবস্থা রাখেন, কারণ নাহলে তো আমনের লাগলে পরে আঙ্গ সব পুড়ে দেবো। কয়েকটা তুলা পুড়ে আমার মনে করেন সব পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তবে পানির স্বল্পতা ও বাতাসের গতির কারণে বেগ পেতে হয় নিয়ন্ত্রণে আনতে। কোনাবাড়ির 2টা, বগুড়ার 2টা, সারাবোর 2টা। আমিও পাশেই ছিলাম সারাবোতে, আমিও চলে আসছি 12টা-10-এর মধ্যেই। তো আগুনটা অনেক বড় ছিল। আমাদের যেটা মেইন কৌশল ছিল এবং যেটা চ্যালেঞ্জ ছিল যে পাশেই আপনারা দেখতে পাবেন প্রায় 50টার মতো গোডাউন আছে এখানে, বা দক্ষিণ দিকে। উত্তর দিকে মনে হয় প্রায় 500 বাড়িঘর আছে, মসজিদ আছে। আমাদের মেইন টেনশন ছিল এই উত্তর এবং দক্ষিণে আগুনটা যেন না ছড়ায়। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড, 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে 131 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ও প্রকাশ করেছে হাইকোর্ট। রায়ের পর্যবেক্ষণে বলা হয় যে সেদিন রাতেই আবরারের পাশে কেউ দাঁড়ায়নি। তার পাশে কেউ দাঁড়ালে এমন মর্মান্তিক ঘটনা ঘটত না। এর আগে গত 16 মার্চ 20 আসামির ডেথ রেফারেন্স এবং আপিল শুনানি শেষে বিচারপতি AK মাসাদুজ্জামান, বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দিয়েছিলেন। 2019 সালের 6 অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে তড়িৎ ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের 2য় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় আবরারের বাবা বরকতুল্লাহ ঢাকার চকবাজার থানায় মামলা করেন। 2021 সালের 8 ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1। ওই রায় বিচারক বলেছিলেন আসামিরা পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় শিবির সন্দেহে আবরার ফাহাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়ার ভিত্তিহীন অভিযোগ আনেন। এরপরে নির্মম নিষ্ঠুরভাবে পিটিয়ে হত্যা করে তাকে। আত্মপ্রকাশ ঘটেছে নতুন ক্রীড়া সংগঠন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের। লক্ষ্য দেশের ক্রীড়াঙ্গনকে দলীয় প্রভাব মুক্ত রাখা, সেজন্য যোগ্য লোকদের বসানোর তাগিদ দিলেন তামিম ইকবাল। আর প্রধান অতিথির বক্তব্যে খেলোয়াড়ি জীবনের রাজনীতিতে না জড়ানোর আহ্বান জানান বিএনপি নেতা হাফেজ উদ্দিন আহমেদ। দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে আত্মপ্রকাশ ঘটেছে নতুন এক সংগঠনের। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন নামে এই সংগঠন দলীয়করণ মুক্তের কথা বলে ক্রীড়া ক্ষেত্রগুলোকে সমৃদ্ধ করার আহ্বান জানায়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সাবেক ফুটবলার ও বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ সাকিব আল হাসানের উদাহরণ টেনে সতর্ক করেন সবাইকে। সাকিব আল হাসান আমার বাসায় এসেছিল একদিন, তাকে আমি বলেছি যা করো না করো আওয়ামী লীগ কোনোদিন করবা না। যদি সে আমার কথা শুনতো আজকে সে অনেক সম্মানের সাথে ঢাকার রাজপথে বিচরণ করতে পারত। তামিম যোগ দেয় নেই, বাট এদেরকে অনেকভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়েছে। ক্রীড়া বিকাশে এই সংগঠনের কার্যকরী ভূমিকা যেমন দেখতে চান ব্রাদার্স ইউনিয়নের আহ্বায়ক ইশাক হোসেন, তেমনি নতুন স্বপ্নের কথা জানান বিএনপি নেতা ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমরা মেয়েদের ফুটবল, মেয়েদের ক্রিকেট খেলা শুরু করব। নতুন করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মাধ্যমে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কোচ নিয়োগের মাধ্যমে নতুন করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বাংলাদেশের ক্রীড়াকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন এবং যুব সমাজকে যে ভয়াল মাদকের যে একটা থাবা বাংলাদেশে এখন গ্রাস করছে সেখান থেকে উত্তরণ ঘটানোর জন্য এই সংগঠনটি ক্রীড়ার বিকাশের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা আগামী দিনে পালন করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়ে সবার মধ্যমণি ছিলেন তামিম ইকবাল। বিসিবির নির্বাচন ঘিরে যখন চলছে নানা মেরুকরণ, তখন সাবেক অধিনায়কের পরিষ্কার বার্তা, যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করার জন্য, বা ওটা জেলা থেকে হোক বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই রিকোয়েস্ট করব যে তাদেরকেই সিলেক্ট করা হোক। যদি আসলে আমাদের স্পোর্টসে কোনো কিছু ডিফারেন্স করতে হয়
তাহলে আমাদের চিন্তায় ডিফারেন্স করতে হবে আর আমাদের ডিসিশন মেকিংয়ে ডিফারেন্স করতে হবে। মোহাম্মদ শরীফুল আলমকে আহ্বায়ক করে 44 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে বাংলাদেশ জেলা ও বিভাগীয় সংগঠক অ্যাসোসিয়েশন। রাজনৈতিক ব্যক্তিবর্গকে সামনে রেখে যাত্রা শুরু করেও সে রাজনীতির প্রভাব মুক্ত থাকার স্বপ্ন দেখালেন নতুন সংগঠনের কর্তারা। অন্যতম উপদেষ্টা নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। ফ্যাসিস্টের কারোর সাথে সম্পর্ক না থাকার দাবি বিসিবি সভাপতির। ভালো কাজ করেও অপ্রয়োজনীয় সমালোচনা কিংবা বিতর্ক সৃষ্টির জন্য বোর্ডের বাইরের কোনো পক্ষের দিকেই আঙুল তুললেন বোর্ড প্রধান। ব্যক্তিস্বার্থে তৃণমূল ক্রিকেট যাতে কেউ ব্যবহার না করতে পারে সে ব্যাপারে সচেতন থাকার বার্তা দিয়েছেন ফারুক আহমেদ। সমসাময়িক ইস্যুতে আলোচনার টেবিলে হটকেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ। স্বৈরাচারের দোসরদের সাথে সম্পর্ক থেকে শুরু করে বিসিবির টাকা ব্যাংক ট্রান্সফার করা নিয়েও প্রশ্ন উঠেছে বর্তমান বোর্ড সভাপতির দিকে। এ নিয়ে বেশ কয়েকবার গণমাধ্যম এড়িয়ে গেলেও এবার মুখ খুলেছেন ফারুক আহমেদ। শনিবার তৃতীয় বিভাগ বাছাই পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিসিবি সভাপতি। সেখানেই জানালেন নিজের অবস্থান। আমার ফ্যাসিস্টের সাথে কোনো সম্পর্ক নাই। ওই ফ্যাসিস্ট রেজিমের সাথে যদি সম্পর্ক থাকতো আমি কিন্তু আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতাম না। আমি কিন্তু প্রেসিডেন্ট এই নতুন সরকারের। সো এটা কিন্তু আপনাদের বুঝতে হবে, নতুন সরকার যদি আমাকে দেখে যদি বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্ট থাকতো আমার, তাহলে কিন্তু আমি এখানে আসতাম না। এমনকি ভালো কাজ নিয়ে আলোচনা না হয়ে অযাচিত সমালোচনা কেন হয় তা নিয়ে বিস্ময় বিসিবি সভাপতির। সেই সাথে এমন পরিস্থিতির জন্য আঙ্গুল তুলেছেন বোর্ডের বাইরের কোনো পক্ষের দিকেও। এটা তো বলা খুব মুশকিল, কেননা এই জায়গাটা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের অনেক ধরনের ইন্টারেস্ট আছে এখানে, তো তারা হতে পারে। এবং আমরা আসলে অনেক সময় আমি জানি না ভালো কাজগুলোর নিচে পড়ে যায় অন্য আউটার মানে এক্সটার্নাল ইনফ্লুয়েন্সে, মানে আননেসেসারি সমালোচনা যাতে আমরা মুক্ত হতে পারি, এটা আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে। এবং আমাদের দেশে মাঝখানে যে ভ্যাকিউমটা হয়েছে বা যে স্পেসটা তৈরি হয়েছে এবং যেই পাইপলাইনটা নষ্ট হয়েছে, এটা আমরা চেষ্টা করব যাতে আগামী 3-4 বছরের মধ্যে এটা আমরা পূরণ করতে পারি। এটা ঘরোয়া ক্রিকেটে অনিয়ম কিংবা সিন্ডিকেট নিয়ে আগের বোর্ডেও ছিল বিতর্ক। ব্যক্তি স্বার্থে কেউ যাতে তার ব্যবহার করতে না পারে সে নিয়েও বার্তা দেন বিসিবি সভাপতি। কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য যাতে এটা ইনফ্লুয়েন্স করতে না পারে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। পাল্টাপাল্টি মহড়াকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে পাকিস্তান ও ভারতের মধ্যে। শনিবার গোপন স্থান থেকে ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালায় পাকিস্তান। এর আগে উত্তরপ্রদেশে যুদ্ধবিমানের মহড়া চালায় ভারত। বিভিন্ন ধরনের ফাইটার জেট এবং বোমারু বিমান এতে অংশ নেয়। এদিকে ভারত পাকিস্তানে যখন যুদ্ধের দাবামা, তখন সীমান্তবর্তী এলাকাগুলোয় সতর্ক অবস্থানে বাসিন্দারা বাংকার প্রস্তুত করে রাখছেন। ভারতের সাথে যখন সামরিক উত্তেজনা তুঙ্গে, তখন কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালালো পাকিস্তান। শনিবার আবদালি ক্ষেপণাস্ত্রে পরীক্ষা চালানো হয়। ব্যালিস্টিক মিসাইলটি প্রায় 450 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম। অত্যাধুনিক নতুন নেভিগেশন সিস্টেম পরীক্ষা এবং সামরিক বাহিনীর সদস্যদের সক্ষমতা যাচাইয়ের প্রশিক্ষণ দিতে এই মহড়া। এর আগে শুক্রবার উত্তরপ্রদেশে ফাইটার জেটের জরুরি অবতরণের মহড়া চালায় ভারতীয় বিমান বাহিনী। রাফাল, জাগুয়ার, মিরেজ 2000, সুখয় 30, মিগ-29 এবং C-130 যে সুপার হারকিউলিস অংশ নেয় এই অনুশীলনে। নির্মাণাধীন গঙ্গা এক্সপ্রেসওয়েতে তৈরি করা হয় 3.5 কিলোমিটার দীর্ঘ জরুরি অবতরণ ফ্যাসিলিটি। দুই দেশের রণপ্রস্তুতিতে সীমান্ত এলাকায় চলছে বাংকার তৈরির প্রস্তুতি। ভারতীয় সামরিক বাহিনীর টার্গেট হতে পারে এই শঙ্কা। এরই মধ্যে অঞ্চলটিতে সব মাদ্রাসা বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। নতুন যুদ্ধের সংখ্যা প্রবল হলেও আতঙ্কিত নয় আজাদ কাশ্মীরের বাসিন্দারা। আমরা লড়াই চাই না, তবে ভারত যদি সংঘাত শুরু করে তাদের কঠোর জবাব দেয়া হবে। ইনশাআল্লাহ পাকিস্তানের ভূমিতে এক বিন্দু ক্ষতি হতেও দেব না। আমাদের প্রতিটি শিশু সন্তানও দেশের জন্য জীবন দিতে প্রস্তুত। একই দৃশ্য ভারতেও। জম্মু কাশ্মীরেও নিজেদের নিরাপত্তায় বাংকার প্রস্তুত করছেন বাসিন্দারা। যুদ্ধ বাঁধলে পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ে অংশ নিতে চান অনেকেই। আমরা আতঙ্কিত বা ভীত নই। যদি যুদ্ধ হয় তবে ভারতীয় সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। তাদের খাবার, পানি সহ প্রয়োজনীয় সবকিছু দিয়ে সহায়তা করব। এদিকে লাগাতার নবম রাতের মতো সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বা এলওসিতে গোলাগুলি হয়েছে ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মাঝে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।
পুনরায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ। অস্ট্রেলিয়ার নির্বাচন কমিশন জানায় দেশ শাসনের মধ্যে 81টি নিশ্চিত করে তার দল, আর এতে জোট গঠন ছাড়াই সরকার গঠন করতে পারবেন তিনি। নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন লিবারেল ন্যাশনাল কোয়ালিশনের নেতা পিটার ডাটন। তার জোট দল পায় 40টি আসন। পরাজয় স্বীকার করে আলবানিজকে শুভকামনা জানান পিটার। গেল 22 এপ্রিল ভোট গ্রহণ শুরু হয়। প্রায় 1,81,00,000 নিবন্ধিত ভোটারের মধ্যে আগাম ভোট প্রদান করেন 85 লাখের বেশি ভোটার। 68% ভোট গণনা এরই মধ্যে শেষ হয়েছে। আর এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।